নমস্কার। যাত্রা শুরুর আগে একটি বিশেষ ঘোষণা। আমাদের যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলো লাগানো আছে, সেখানে দর্শকদের মধ্যে কেউ হেলান দিয়ে বসবেন না। তাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে এবং আমাদের যাত্রা শোনাতে এবং আপনাদের শুনতে অসুবিধে হতে পারে। যাত্রার প্রয়োজনে মঞ্চের আলো কখনো লিখবে, কখনো জ্বলবে। অনুগ্রহ করে যাত্রার মধ্যে কেউ টর্চের আলো বা অন্য কোনো রূপ আলো ফেলবেন না। যাত্রা চলাকালীন জেনারেটর ভাইকে অনুরোধ, আপনি আপনার পাওয়ারটিকে সর্বদা চালু রাখবেন, যাতে যাত্রা শোনাতে কোনোরূপ বিঘ্ন না ঘটে। ঘোষণাটি শেষ হল। নমস্কার। শ্রী শ্রী বাবা সৃষ্টিকর্তার চরণধুলিকে পাথেয় করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রীমা এবং যাত্রার পরম গুরু গিরিশচন্দ্র ঘোষের পদধূলিকে মাথায় নিয়ে আজকের আগত সকল দর্শকবৃন্দ এবং আয়োজক কমিটির সকল সদস্যগণকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সদ্য প্রয়াত বর্ষিয়ান অভিনেতা রমেন দাসের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শুরু করছি বিএস মেডিকেল বিলাস সর্দার প্রযোজিত 1432 সালে সারা জাগানো সুপারহিট সামাজিক যাত্রাপালা স্বপ্নে দেখা সুখের ঘর। রচনা শেখ মুসলিম, নির্দেশনায় অমিত ছাটুই, সম্পাদনা মৃণাল সর্দার, সর্বাধিনায়ক বিকাশ সর্দার, প্রধান উপদেষ্টা হারানচন্দ্র নস্কর, মুখ্য সহযোগী মৌ দে, সুর সতু চক্রবর্তী, আবহ অয়ন চক্রবর্তী, আলো ও ধ্বনি গোপাল ইলেকট্রিক, নিয়ন্ত্রণে গোপাল, সাজসজ্জায় নারায়ণ হালদার দাঁড়িয়া, দল ম্যানেজার শ্যামল ও অরবিন্দ, শ্রেষ্ঠাংশে যাত্রার অলরাউন্ডার হিরো অমিত কুমার এবং দুষ্টু মিষ্টি নায়িকা মিস মিলি, প্রতিভাবান অভিনেতা হারানচন্দ্র নস্কর, মমতাময়ী মিস ঝর্ণা, উদীয়মান খলনায়ক ভয়াল ভয়ঙ্কর শ্যামল কুমার এবং বিশেষ চরিত্রে দেবব্রত চক্রবর্তী, তৎসহ বিদেশ কুমার, কুমার বিশ্বজিৎ, মৃণাল সর্দার, অরবিন্দু অধিকারী, লালচাঁদ মণ্ডল, প্রদীপ পাত্র, বিদ্যুৎ মৃণাল কর, মিস ডলি ও মিস মৌ এবং রোমান্টিক নায়ক বিকাশ সর্দার। শুরু করছি বিএস মেডিকেল বিলাস সর্দার প্রযোজিত ত্রয়ী যাত্রা সংস্থা পরিবেশিত এবছরের এক সুসজল সামাজিক যাত্রাপালা স্বপ্নে দেখা সুখের ঘর। স্বপ্নে দেখা সুখের ঘর, স্বপ্নে দেখা সুখের ঘর। গিরিজা, গিরিজা, এই তাড়াতাড়ি আকাশকে রেডি করে দে। আর এই এক মানুষ আর সবাই বারবার করে বলে দিলাম, আজ আমাদের একমাত্র ছেলের জন্মদিন, একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরবে, কিন্তু আপনার কোনো পাত্তাই নেই, শুধু কাজ আর কাজ। ঠিক আছে, আজ আসুক লাবণ্য। হ্যাঁ, আমরা কতবার করে বলে দিলাম যে আজকে আমাদের ছেলের জন্মদিনের পার্টিটা হোটেলে গিয়ে সেলিব্রেট করব, কিন্তু দেখো তার কোনো পাত্তা নেই। ঠিক আছে, লাবণ্য আসুক, আজ আমি লাবণ্যর সঙ্গেই চলে যাব। থাকো তুমি তোমার কাজ নিয়ে। এমন একটা স্থির সিদ্ধান্ত তুমি গ্রহণ করবে আমি তোমার কাছে আশা করিনি সাথী। সাথীর জীবনের নামেই মাত্র তুমি সাথী, তাই আমার কাছে তোমার কিছু আশা করা আর না করা আমার কিচ্ছু যায় আসে না। তা অবশ্য ঠিক, কিন্তু ছেলেটা যখন আমার,
মুখে তুমি ছেলের দাবি করলেও ছেলের ভালো মন্দের কথা তুমি কোনোদিনও ভাবনি। ভাবিনি নয়, ভাববার অবকাশ তুমি আমাকে কখনো দাও। সেটা কি আমার অন্যায়? এই দাড়িপাল্লায় ভালোবাসাকে তুমি ওজন করতে চাওনি। অন্যায়ের বাটখারা দিয়ে চিরকাল তুমি তোমার ভালোবাসাকে বিক্রি করে এসেছো। তাই কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা যাচাই করা তোমার পক্ষে সম্ভব নয়। থামো, আমাকে আর জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। তোমাকে জ্ঞান দেবার সাধ্য বা মানসিকতা কোনোটাই আমার নেই। কি বলতে চাও তুমি? কথা একটাই, আমাদের একমাত্র ছেলে আকাশ, তার জন্মদিনের নামে প্রহসন করে হোটেলে ককটেল পার্টি অ্যারেঞ্জ করাটাকে আমি ডিসলাইক করি। তুমি ডিসলাইক করলেও আমি লাইক করি, কারণ আমি আকাশের মা। মা, তাই বুঝে নিজের সন্তানের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে তাকে আশীর্বাদ করার পরিবর্তে পুরুষ বন্ধুদের নিয়ে মদের ফোয়ারা ছুটিয়ে সোসাইটির আভিজাত্য প্রকাশ করতে চলেছ। হ্যাঁ, হ্যাঁ, তাই, তাই, তাই। তোমার সহ্য না হলে তুমি ঘরে বসে থাকো, আমি একাই। সাথী, সাথীকে স্ত্রী হিসেবে পেয়ে আমার বাবার স্থাবর অস্থাবর দুহাত পেতে গ্রহণ করে এই মল্লিক ম্যানশনে তুমি আশ্রয় পেয়েছো। এটা তোমার পরম সৌভাগ্য। চরম দুর্ভাগ্য। এখানে পড়ে আছো কেন? চলে গেলে। স্বামী হয়েও আসামির মতো তোমার সীমাহীন স্বেচ্ছাচারিতা আমাকে মুখ বুঝে মেনে নিতে হয়। তবু আমি যেতে পারি কেন জানি না। জানো, শুধুমাত্রই আমাদের 5 বছরের একরত্তি ছেলেটার জন্যে। ছেলের কথা ভেবে তোমার কোনো দরকার নেই। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যেতে পারো। দেবার বিশেষ রয়, আপনাদের একমাত্র শিশু সন্তান ওই আকাশের বার্থডে উপলক্ষে যে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে মিস্টার রায়ের অনুপস্থিতি অত্যন্ত অসহনীয়। ম্যানেজার, লাবণ্য বটকবেলা আমার একান্ত হিতৈষী, তাই আমার ইচ্ছা পার্টি ফাংশনে সকলের সম্মুখে ড্রিঙ্ক করো বা না করো, তোমাকে সোশ্যাল প্রেস্টিজ বজায় রাখতে ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে হবে। নো নো মিসেস রয়, উনি দাঁড়িয়ে থাকবেন কেন? মিস ডিম্পল, মিস পামেলা, মিসেস কয়রালা, এমনকি ডিম দম্পতি এখনই এসে পড়বে। স্যারের ইচ্ছা হলে সঙ্গও দিতে পারে। স্টপ স্টপ মিস্টার বটবেল, আই ডোন্ট লাইক দিস। মনে রাখবেন, হিতৈষীর মুখোশ পরে মল্লিক ম্যানশনের সত্ত্বাধিকারিণীর মনোরঞ্জনের জন্য যা করছেন বা ভবিষ্যতে করবেন বাধা দেব না, কিন্তু আমাকে নিয়ে ব্যঙ্গ পরিহাস করার দুঃসাহস যেন আপনার বলছি। তুমি আমাকে লাইক না করলেও আমার পরিচয় এই মল্লিক ম্যানশনের জামাতা। আর মিস্টার বটবেল এখানকার বেতনভুক কর্মচারী ছাড়া কিছুই নয়। হাই মিনি ইনসাইড। আচ্ছা সাথী, তোমার হাজব্যান্ড তোমার সামনে ভাবে আপনাকে অপমান করলো আর তুমি? শুনে গেলাম, আর সেই সঙ্গে সঙ্গে ডিসিশনটাও নিয়ে নিলাম। কিসের ডিসিশন? তোমার আমার বাধার পাঁচিরটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলার। কিরকম? Yes, ওই হ্যাগারটার বিরুদ্ধে আমি ডিভোর্স কেস শুট করব। ইয়েস ইয়েস লাবণ্য, ইয়েস। চাও পাওয়ার সত্যিক্ষণে তোমাকে নিবিড় করে কাছে পেতে আমার মনের অ্যালবাম থেকে ওকে আমি আউট করে দেব। হ্যাঁ, কারণ সাথীর জীবন আকাশে একমাত্র তুমিই সাথী নক্ষত্র। তবে এসো আরো কাছে নিরালাতে, এখানে একটু এসো আরো কাছে নিরালাতে এখানে। তবে এসো আরো কাছে নিরালাতে এখানে, একটু এসো আরো কাছে এই নিরালার স্বপ্নটা। দুটি মনে একই সাথে মিলে মিশে একই সাথে, দুটি মনে একই সাথে মিলে মিশে একই সাথে, আজ কাকার চাই যে হতে আমরা দুজন দুজনাতে। একটু ছোঁয়া একটু দেখা, হাতে হাতে একটু লাগা, এই মরশুমে একটু হাওয়া, কালো চোখে ঢুকিয়ে যাওয়া, এর বেশি আর কি চাও বলো আজ রাতে। একটু ছোঁয়া একটু দেখা, হাতে হাতে একটু লাগা, এই মরশুমে একটু হাওয়া, কালো চোখে লুকিয়ে যাওয়া, এর বেশি আর কি চাও
সাথীর জীবনে আমি একমাত্র সাথী তাই তার জীবন থেকে ওই সুরেশ রায়কে আউট করে দিতে চায়, কিন্তু তোমাকে কিছু করতে হবে না সাথী। যা করা এই লাবণ্য বটবালেই করবে, কারণ ওই সুরেশ রায় আমাকে যেভাবে অপমান করেছে তার বদলা আমি না নিয়ে কিছুতেই ছাড়ব না। রেডি আছো তো? आपका हुक्म वापस सब कुछ तैयार करके रखिए। সুরেশ রায় এখন কোথায়? है ना, और उसका अंदर में बैठकर मौत पीता। মদ খাচ্ছে? हाँ हाँ, से लिए तो गिरिजा बहुत झमेला करছে। আরে করবে করবে, কারণ চাকর হলেও প্রভু ভক্ত। হ্যাঁ বাদামাই, তুমি এক কাজ করো, हाँ बोलिए। আর কিছুক্ষণের মধ্যেই সুরেশ মদ খেয়ে বেহুশ হয়ে পড়বে। অরণ্যময় হয়ে গিরিজা ঘর থেকে বেরিয়ে এলে बस से हमें समझ लिए छी। हमारे काम हमें कंप्लीट करके लास्ट बिल्कुल खालिश करे दी। पौने घंटे पीटी दी तबली देरी करबे ना, क्योंकि ये गंदा काम करी सिर्फ पेटे लेगे। इके फाঁকি দিলে ये दिमाग बहुत गड़बड़ হয়ে যাবে। আরে না না, সে চিন্তা তোমায় করতে হবে না। এই নাও, এই নাও তোমার বক্সি। बहुत शुक्रिया, बहुत बहुत शुक्रिया। সবার চলে, এটা আমার প্রথম কিস্তি। আমার ভাগ্যের পরিহাসে ওই সাথীকে আমার স্ত্রী রূপে না পেলেও আমার এই বুদ্ধির খেলা সে এখন আমার হাতের মুঠোয়। ওদের নেশায় আপাতত সে মাথা, তার জীবন থেকে সুরেশকে আউট করে দিতে চায়। সাথের জীবন আকাশে আমি হব একমাত্র সাথী নক্ষত্র। তাই ছলে বলে কৌশলে ওই সুরেশকে আমি এই পৃথিবীর মাঠ থেকে অফসাইডে কিক করে একদম আউট করে দিলাম। লাবণ্য বটব্যাস, এবার তোমার করণীয় কি? ভোগের নেশায় মাতাল হয়ে সাথীর যৌবন সরোবরে তুমি কি শুধু সাঁতার কাটবে নাকি মল্লিক ম্যানসনের বিশাল সুখ মেলা তুমি হবে একমাত্র আজি? কে তুমি? আজ এই অবাগিনীকে তুমি চিনতে পারবে না বাবু। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে তোমার এই ঠিকানা আমি সংগ্রহ করেছি, তোমার এই বিলাস আড্ডাখানায়। কিন্তু আমাকে বলো তো, কেন তুমি আমাকে অকুল পাতানে ভাসিয়ে দিয়ে এখানে সে গা ঢাকা দিয়েছো? কৈফিয়ত তুমি পাবে না। না না, আমি কৈফিয়ত চাইছি না, আমি শুধু জানতে চাই, এই যদি তোমার অভিপ্রায় ছিল তাহলে কেন কেন আমাকে মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমার নারীত্বকে তুমি অসম্মান করেছো? আমার দুর্বলতার সুযোগ নিয়ে কেন তুমি আমাকে কলঙ্কিত করেছিলে? কেন কেন কেন? বিরক্ত করো না, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? তুমি কি বলছো? না গো না, এত বড় নির্দয় হয়ে না। তুমি বিশ্বাস করো, আমাদের এই সন্তান যে তোমার আমার ভালোবাসার। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমাকে কে দেবে ঠাঁই? এই সমাজের বুকে কি পরিচয় ওকে পরিচিত করবো বলো? এই মুহূর্তে এখান থেকে তুমি যদি না যাও
তাহলে ওই দারোয়ানকে ডেকে তোমার গলাটা ধাক্কা দিয়ে আমি এই মুহূর্তে এখান থেকে বের করে দেবো। না না না, এত বড় অন্যায় তুমি করো না। এভাবে অন্ধকারে আমাকে ঠেলে দিও না। তুমি বিশ্বাস করো, আমি আমি আমার জন্য তোমার কাছে কিচ্ছু চাইতে আসিনি, শুধু এই এক প্রতি শিশুর জন্য একটু মাথা গুঁজে জায়গা করে দাও তুমি। চুপ! আর একটা কথা নয়, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। নইলে ওই রাম সিংকে ডেকে বাবু, বাবু, তোমার ওই রাম সিংকে ডাকা দরকার নেই। আমি নিজে থেকে এখান থেকে চলে যাচ্ছি। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই। কি কথা? যদি আমি সতী নারী হয়ে থাকি, সত্য যদি আমার সিঁদুর সিঁদুর হয়ে থাকে, এই সতী মায়ের এই অসহায় সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। তোমার মৃত্যুর কারণ, তোমার মৃত্যুর কারণ। রমেশ, সকালবেলায় মেজাজটাই আমার খারাপ করে দিল। লাবণ্য, মনে হলো কেউ যেন চলে গেল। আরে আর বলো না সাথী, আর বলো না। ও একটা রাস্তার ভিখারি, পেটের জ্বালায় খিদে সহ্য করতে না পেরে একেবারে বাড়ির মধ্যেই ঢুকে পড়েছি। আমি কি করেছি জানো? আমার পকেট থেকে 100 টাকা তাড়াতে দিয়ে বললাম, আজকের আমাদের আকাশের জন্মদিন, হোটেলে গিয়ে কিছু একটা খেয়ে নিও। আই, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এসো। তাই চলো। আগে হ্যাঁ ম্যানেজার বাবু, জামাই বাবুকে একটা মুখোশ পরা লোক গুলি করে খুন করেছে। গিরিজা, উনি এখন বেশি দূর যেতে পারেনি ম্যামটা। আপনারা শিগগিরই চলুন, নইলে জামাই বাবুর ওই মরা দেহটা আর পাওয়া যাবে না। আহ! আবার সে প্যান পানানি শুরু করে দিলে। আরে কি হয়েছে কষ্ট করে বলবি তো? ম্যাম সাহেব, আচ্ছা গিরিজা, তো তাই কি মিস্টার রায়ের মৃতদেহটা নিয়েই পালিয়ে গেছে? আগে হ্যাঁ ম্যানেজার বাবু, তবে জামাই বাবুর যে আজ কি হয়েছিল তা ভগবানই জানে। সেই কখন থেকে মদ শুধু খেয়েই যাচ্ছিল। কত করে বাধা দিলাম, কিন্তু যেই শুনলো না, কিছুক্ষণের মধ্যে বেহুশ হয়ে পড়লো ওই বিছানা। হঠাৎ গুলির আওয়াজ শুনে আমি কাছে গিয়ে দেখি জামাই বাবু ঘরের রক্ত ফেসে যাচ্ছে, কিন্তু জামাই বাবু আর নেই। থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না, যা ব্যবস্থা করার আমিই করছি। তাই যাও লাবণ্য, তাই যাও। এনি হাউ ডেড বডিটা উদ্ধারের ব্যবস্থা করো। এ ব্যাপারে আমি আর কিছু ভাব। মিস্টার রয়ের এই অস্বাভাবিক মার্ডার। ওহ ভগবান! এই, ভগবানকে ডাকার সময় এখন নয়, তুই ভিতরে যা। যাচ্ছি বাবু, তবে কিছু বলবি? ম্যাম সাহেবকে দুটো কথা বলতে চাই। কথা? কি কথা গিরিজা? বল বল। আমি আপনি ভীষণ অসুস্থ ম্যাম সাহেব, তাই এই বিপদের সময় একটু সোজা হয়ে দাঁড়ান। কারণ ইদানিং আপনাদের মনের মিল না থাকলেও আপনি যে তার ধর্মপত্নী ম্যাম সাহেব, আপনি যে তার ধর্মপত্নী। গিরিজা, গিরিজার কথাগুলো শুনে আমার এত দুর্বল মনে হচ্ছে কেন লাবণ্য? ওসব কিছু না, ওসব কিছু নয়, নিজের মনকে শক্ত করো। চেষ্টা করছি কিন্তু পারছি না লাবণ্য। মনে হচ্ছে আমি বোধহয় শান্তি! মাথাটা শান্ত হও, শান্তি, শান্ত! আমার আপসেট হয়ে শান্তি! যাচ্ছে। এই মুহূর্তে তোমাকে সবকিছু ভুলে তোমার সন্তান ওই আকাশের দিকে তোমার নজর দেওয়া উচিত। Yes, সাথী, ওই অততায়ীরা হয়তো মিস্টার রায়কে মার্ডার করে শুধু ক্ষান্ত নাও হতে পারে। ওরা যদি এই মল্লিক ম্যানশন থেকে তোমার সন্তান আকাশকে আউট করে। না না লাবণ্য, ওই ভয়ঙ্কর কথাটা আর তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না। আকাশের বাবার মার্ডার বা তার লাশ নিখোঁজের ব্যাপারে সময় দুর্বল হয়ে পড়লেও বিচলিত আমি হব না। কিন্তু আমার আকাশের কিছু হলে না, কিছুটাই হতে পারে না। আকাশ আমার সন্তান, তার কিচ্ছু হতে পারে না, লাবণ্য। আমি বেঁচে থাকতে
আমার আকাশকে আমি হারিয়ে যেতে দেব না, কখনো না, কিছুতেই না। আকাশকে তোমার বুক থেকে ছিনিয়ে নেওয়ার মতো মানসিকতা আমার নেই সাথী। তবে হিসাব যদি না মেলে, প্লাসের পরিবর্তে মাইনাস, দ্যাট মিন্স বিয়োগ করতে আমি ভীষণ ভালোবাসি। আর ভালোবাসি বলেই তো ভালোবাসার মাঠে ভালো লাগার খেলা খেলতে এসে অফসাইডে ক্লিক করে তোমার স্বামী আইবিদি সুরেশ রায়কে এই পৃথিবীর মাঠ থেকে আউট করে দিলাম। ও মাঝি ভাই, পার করে দাও বটে। বলি ও মাঝি ভাই, মাঝি ভাই, আরে সব গেলে কোথায়? বলি সন্ধ্যে বেলা নদীর ঘাটে নৌকো বেঁধে সব কি মালের ডেরায় বসে গেছো নাকি গো মাঝি ভাই? ভাই, কারো কোথাও কোনো পাত্তা নাই গো। আকাশে মেঘ জমিছে, ঝড় বৃষ্টি এলেন বলে। মাঝি ভাই, মাঝি ভাই, নৌকো নিয়ে ঘাটে এসে গো, ওকে পার করে দাও, পার করে দাও মাঝি ভাই। এই নদীর ঘাটে কেউ নেই, এদিকে ঝড় উঠেছে, থামছে, যেখানে সবাই বৃষ্টি আসবে। এখন আমি কি করব? কোথায় যাব? কেমন করে আমি তোকে বাঁচাবো? আমি জানি না, আমি জানি না। না না, আমি কাঁদবো না, আমি চোখে জল ফেলবো না। যে স্বামী হয়ে অভাগিনীকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে, যে নিজের সন্তানকে অস্বীকার করেছে, তাই তো আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই রে মা। তাই তো আমি নিজে হাতে তোকে গলা টিপে আমি যে তোকে নিজে হাতে মারতে পারবো না রে মা। আমি মা হয়ে কেমন করে তোকে মারবো? তাই তো এই নদীর ঘাটে এই ভগবানের রাস্তা নাই, আমি তোকে রেখে চলে যাব। কি করে নিয়ে যাব বল? তুই যে আমার পাপের ফসল, তাই তো তোকে আমি নিয়ে যেতে পারবো না। এখানে না রে মাতা, ঘুমা রে মা ঘুমা, এখানে নিশ্চিন্তে ঘুমা। এই ভগবানের রাস্তা নেই তোকে রেখে দিয়ে আমি ওই দুরন্ত নদীতে ঝাঁপ দিয়ে